गुड इवनिंग सकल के आज के हमार पीपीटी प्रेजेंटेशन टॉपिक हलो डिस्कस द इंफॉर्मेशन प्रोसेसिंग अप्रोच टू मेमोरी एंड सेकंड इज मेंशन द स्ट्रेटजीज विथ एप्रोप्रिएट एग्जांपल यू वुड यूज फॉर इफेक्टिव मेमोराइजेशन फॉर योर स्टूडेंट्स। तो प्रथम जानबो जे इनफरमेशन प्रोसेसिंग अप्रोच आमादेर स्मृतिते किभाबे काज करे एवं द्वितीयत जानबो जे की कौशल ग्रहणेर माध्यमे आमि शिक्षार्थीदेर कोनो तथ्य दीर्घस्থায়ী মনে রাখতে সাহায্য করব সেটি সম্বন্ধে গভীর ও বিস্তারিত আলোচনা করব এই প্রেজেন্টেশনটির মধ্য দিয়ে। প্রথম রয়েছে আমাদের ইন্ট্রোডাকশন। তো ইন্ট্রোডাকশনে আমরা ইনফরমেশন প্রসেসিং অ্যাপ্রোচ জানার আগে জানব যে মেমোরি কি। তো মেমোরি হলো মেমোরি ইজ দ্য এবিলিটি টু স্টোর ইনফরমেশন সো দ্যাট ইট ক্যান বি ইউজড এট এ লেটার টাইম। অর্থাৎ স্মৃতি হলো তথ্য সংরক্ষণের পদ্ধতি বা সক্ষমতা যা পরবর্তীকালে প্রয়োজন অনুসারে পুনরুদ্ধার করতে পারে। এটি হচ্ছে আমাদের স্মৃতি। এটি আমরা একটু উদাহরণের সাহায্যে বুঝব যে কোনো শিক্ষক মহাশয় আমাদের পড়িয়েছেন জিওগ্রাফি ক্লাসে যে ভারতের করমণ্ডল উপকূলে দুবার বৃষ্টিপাত হয়, বছরে দুবার বৃষ্টিপাত হয়। শিক্ষক মহাশয় আমাদের পরবর্তী ক্লাসে জিজ্ঞাসা করলেন যে আচ্ছা বলো তো যে ভারতের করমণ্ডল উপকূলে বছর কয়বার বৃষ্টিপাত হয়? তখন আমরা বললাম দুবার বৃষ্টিপাত হয়। এটি হলো আমাদের মনে রাখার সক্ষমতা বা স্মৃতি। তো এবারে জানবো আমরা ইনফরমেশন প্রসেসিং অ্যাপ্রোচ টু মেমোরি। যে বর্তমানে মানুষের মস্তিষ্ক বা স্মরণক্রিয়াকে একটি কম্পিউটার নামক যন্ত্রের সাহায্যে তুলনা করা হয়। কারণ কম্পিউটার যেমন ইনপুট প্রসেসিং আউটপুট রয়েছে সেভাবে আমাদের মস্তিষ্কে প্রক্রিয়া কাজ করে। কীভাবে? যে এনকোডিং, স্টোরেজ, দেন রিট্রাইভালের মাধ্যমে। তো আমরা জানবো যে এবারে মেমোরি 3 স্টেজ জার্নি। ফার্স্ট ইজ এনকোডিং, সেকেন্ড ইজ স্টোরেজ, এন্ড থার্ড ইজ রিট্রাইভাল। এনকোডিং কি? যে কোনো তথ্য আমরা পরিবেশ থেকে পেলাম, যেটা সেন্সর রেজিস্টারে এলো, সেটি কী হলো নিজের মতো করে যখন আমরা একটা বিশ্লেষণ বা সংযুক্তকরণ করে আমরা মস্তিষ্কে গ্রহণ করি, সেটি হচ্ছে আমরা স্মৃতিতে রাখি, সেটি হচ্ছে আমাদের এনকোডিং। যেমন শিক্ষক মহাশয় আমাদের বিভিন্ন চিত্রের সাহায্যে পড়ালেন, যে ভারতের ম্যাপের সাহায্যে দেখালেন যে ডট ডট লাইনের সাহায্যে আমাদের দেখিয়েছেন নিত্যব নদীগুলি, ডট লাইন রেখার সাহায্যে দেখিয়েছেন অনিত্যব নদীগুলি। বা অন্যভাবে বলতে পারি যে লাইন রেখার সাহায্যে আমাদের নিত্যব নদী দেখিয়েছেন আর ডট লাইনের সাহায্যে অনিত্যব নদী। তাহলে কী হবে? আমাদের স্মৃতিতে সংকেত যুক্তকরণ বা বিশ্লেষণ হলো যে লাইন মানে নিত্যব নদী আর ডট ডট লাইন মানে অনিত্যব নদী। এটি হচ্ছে এনকোডেড। এবার স্টোরেজ, যে কোনো তথ্য আমরা যে সেন্সর রেজিস্টারে এলো তাহলে সেটা আমাদের সেন্সর মেমোরিতে আসে কয়েক সেকেন্ডের জন্য, তারপর হচ্ছে আমাদের শর্ট টার্ম মেমোরিতে, তারপর আসে আমাদের লং টার্ম মেমোরিতে। যেটা আমরা সংরক্ষণ করছি সেটা কীভাবে সংরক্ষণ করছি বা কতক্ষণ রয়েছে সেটি আমাদের হচ্ছে যে স্টোরেজ। এরপর রয়েছে আমাদের রিট্রাইভাল, যে প্রথমে এনকোডেড তারপরে স্টোরেজ, সেগুলি আমরা কীভাবে পুনরায় পুনরুত্থাপন প্রয়োজন অনুযায়ী ব্যবহার করছি বা গ্রহণ করতে পারছি, সেটা হচ্ছে আমাদের রিট্রাইভাল। অর্থাৎ আমরা বলতে পারি যে শিক্ষক মহাশয় আমাদের জিজ্ঞাসা করলেন বলো তো ভারতের দীর্ঘতম নদীটির নাম কি? হয়তো আগে পড়েছিলেন, তখন আমরা বললাম গঙ্গা। তাহলে আমাদের কী হলো? প্রয়োজন অনুযায়ী সেটি বের করলাম বা রিট্রাইভাল হলো। এটি হচ্ছে আমাদের রিট্রাইভাল বা পুনরুত্থাপন। এরপর হচ্ছে আমাদের এনকোডিং দ্য ইনপুট স্টেজ। দ্য এনকোডিংয়ের মধ্যে কী রয়েছে? ফার্স্ট অফ ইনফরমেশন এন্ট্রি, সেকেন্ড ইজ ইনফরমেশন বাই আওয়ার সেন্স অ্যান্ড রোল অফ অ্যাটেনশন অ্যান্ড অনলি ফোকাসড ইনফরমেশন গেট এনকোডেড। অর্থাৎ পরিবেশ থেকে কোনো তথ্য যখন আমরা পাই সেটা জ্ঞানান্তরের মাধ্যমে সেন্সর রেজিস্টার আসে, সেই সেন্সর রেজিস্টার থেকে সেন্সর মেমোরিতে, সেন্সর মেমোরি থেকে সে আমাদের শর্ট টার্ম লং টার্ম তাদের রিট্রাইভাল হচ্ছে। তো এনকোডেড হচ্ছে যে কোনো তথ্য পরিবেশ থেকে পাওয়ার পর আমরা সেটিকে যখন বা কোনো শিক্ষকের কাছ থেকে পাওয়ার পর যখন আমরা সংকেত যুক্তকরণ বিশ্লেষণ করে নিজের মতো করে গ্রহণ করছি বা স্মৃতিতে সংরক্ষণ করছি বা স্মৃতিতে রাখছি, সেটি হচ্ছে আমাদের এনকোডেড। যে শিক্ষক মহাশয় আমাদের পড়লেন যে ভারতের কয়েকটি মরুভূমির নাম, তাহলে মরুভূমি হচ্ছে আমাদের থর,
তাহলে তো মরুভূমি মানে আমাদের জলের সমস্যা রয়েছে বা গাছপালার পরিমাণ কম, তাহলে এনকোডেড করলি মরুভূমি আর জলের পরিমাণ কম, 2 গাছ। ফলস্বরূপ আমাদের এটি এনকোডেড হয়ে গেল আমাদের ইনফরমেশনটি, বা নিজের মতো করে গ্রহণ করলাম, এটি হচ্ছে আমাদের এনকোডেড। এরপর হচ্ছে স্টোরেজ বা রিটেনশন স্টেজ। এখানে হচ্ছে সেন্সর মেমোরি, শর্ট টার্ম মেমোরি ও লং টার্ম মেমোরি। পরিবেশ থেকে তথ্য সেন্সর রেজিস্টার থেকে এনকোডেড হওয়ার পর আমাদের সেন্সর মেমোরিতে আসে, সেটি 1 সেকেন্ডের মতো। তারপর আমাদের শর্ট টার্ম মেমোরিতে আসে, সেটি 15 থেকে 30 সেকেন্ডের মতো। তারপর লং টার্ম মেমোরিতে আসে, যেটা আমাদের দীর্ঘস্থায়ী। অর্থাৎ নদী ব্যবস্থা পড়ানোর সাথে সাথে শিক্ষক মহাশয় আমাদের বললেন যে ভারতের দীর্ঘতম নদী গঙ্গা, আর অধিকাংশ বড় বড় শহরগুলি নদীর ধারা গড়ে উঠেছে, যেমন চেন্নাই, এদের আমাদের কলকাতা, দিল্লি, মুম্বাই সমস্ত নদীর ধারা গড়ে উঠেছে। ফলস্বরূপ আমাদের কী হচ্ছে যে সেন্সর রেজিস্টার মধ্যে হলো নদী, তারপরে হচ্ছে শর্ট টার্ম মেমোরিতে হচ্ছে নদীর নাম, আর লং টার্ম মেমোরিতে আমাদের কী হচ্ছে নদীর নাম মনে রাখার সাথে সাথে আমাদের যে বড় বড় শহরগুলি নদীর ধারে গড়ে উঠেছে সেটি আমাদের সংরক্ষণ হলো, বা যে তথ্যটি আমরা শিক্ষক মহাশয়ের কাছ থেকে বা পরিবেশ থেকে পেলাম সেটি আমাদের মেমোরিতে সংরক্ষণ হলো। এটি হচ্ছে আমাদের স্টোরেজ। এরপর হচ্ছে আমাদের রিট্রাইভাল বা অ্যাসেসিং স্টোর ইনফরমেশন। সেটা আমাদের কীভাবে রিকল অ্যান্ড রিকগনিশন। রিকল মানে আমাদের কোনো বিষয়কে স্মরণ করা বা মনে করা। অর্থাৎ শিক্ষক মহাশয় আগের ক্লাসে পড়ালেন আমাদের যে এশিয়া মহাদেশ, এছাড়া আমাদের পড়লেন ইউরোপ মহাদেশ, আফ্রিকা মহাদেশ। শিক্ষক মহাশয় আমাদের কী করলেন, যে জিজ্ঞাসা করলেন যে গমের বলয় বা পৃথিবীর কোষায় কেন বলা হয়, কোনখানকে, তখন বললাম আমরা যে শিকাগো বলা পৃথিবীর কোষায় কেন। এটা কী করলাম, আমরা মনে করলাম। এটা হচ্ছে আমাদের রিকল, যে শিক্ষক মহাশয় আগে পড়েছিলেন সেটি পূর্বের জিনিসটাকে আমরা পরবর্তীকালে মনে করলাম। এটা হচ্ছে প্রয়োজন অনুসারে ব্যবহার করলাম, রিট্রাইভাল করলাম রিকলের মাধ্যমে। এরপর হচ্ছে আমাদের রিকগনিশন। অর্থাৎ শিক্ষক মহাশয় আমাদের একটি ক্লাসে পড়িয়েছেন বা যে মেঘের পুরো পরিবারগুলি সম্বন্ধে, সেখানে কী রয়েছে স্ট্যাটাস মাস, মেঘ, সিরোকিউমুলোনিম্বাস, কিউমুলোনিম্বাস প্রভৃতি, নিম্ব স্ট্যাটাস। তো শিক্ষক মহাশয় আমাদের বলেছিলেন যে চিত্রের সাহায্যে দেখিয়েছিলেন আর বলেওছিলেন যে কালো মেঘ মানে প্রচণ্ড বৃষ্টিপাত হয় ও ঝড়ঝঞ্ঝার সৃষ্টি হয়, যেটি হচ্ছে আমাদের কিউমুলোনিম্বাস মেঘ। অর্থাৎ পরবর্তীকালে শিক্ষক মহাশয় হঠাৎ ক্লাস নিতে নিতে একদিন বৃষ্টিপাত শুরু হলো। শিক্ষক মহাশয় দেখলেন যে তখন আমাদেরকে জিজ্ঞাসা করলেন, শিক্ষক মহাশয় আচ্ছা বলো তো, এই যে বৃষ্টিপাত হচ্ছে, প্রচণ্ড কালো মেঘ সৃষ্টি হচ্ছে, এটি আমাদের কী ধরনের মেঘ বা কী মেঘটির নাম কি? তখন শিক্ষার্থীরা সকলে জানলা দিয়ে দেখলো এবং বললো, স্যার এটি যে কালো মেঘ আর প্রচণ্ড বৃষ্টিপাত হচ্ছে, তাহলে কি স্যার এটি আমাদের কিউমুলোনিম্বাস মেঘ। তাহলে শিক্ষার্থীরা কী করলো, এটি দেখলো এবং বলল, অর্থাৎ কোনো বিষয় রিকগনিশন করলো, সেটিকে বলা হচ্ছে আমাদের রিট্রাইভাল রিকগনিশন বা অ্যাক্সেসিং। যে প্রয়োজন অনুসারে প্রত্যাপন করলো সেটি আমাদের রিট্রাইভাল রিকগনিশনের মধ্যে পড়ে। এরপর হচ্ছে আমাদের ফরগেটিং, যে আমরা সমস্ত জিনিসগুলি যেগুলি শিখলাম সেগুলি সমস্ত জিনিস তো মনে থাকে না, সেগুলির কারণ হচ্ছে পোর অ্যান্ড কোডিং, যেটা আমরা সঠিকভাবে বিশ্লেষণ করতে পারলাম না, আমাদের মেমোরিতে বা নেওয়ার চেষ্টা করলো না। এরপর যে ল্যাক অফ রিহার্সাল বা বারবার পুনরায় আমরা প্রচেষ্টা করলাম না শেখার জন্য, তার ফলস্বরূপ। এছাড়া রয়েছে আমাদের ইন্টারফারেন্স, সেটা নানা কারণে, যে নানা বাধা আসে তার কারণে আমাদের মনে করতে পারি না, এই কারণে ভুলে যাই। অর্থাৎ পরিশেষে আমরা বলতে পারি যে ইনফরমেশন প্রসেস টু মেমোরি হচ্ছে একটি মানসিক প্রক্রিয়া, যেখানে তথ্য প্রক্রিয়াকরণ, সংরক্ষণ ও প্রয়োজনীয় পুনরুত্থাপন করে থাকে। এটি আমাদের শিখতে সাহায্য করে যে আমাদের মানুষের মস্তিষ্কে মেমোরি কীভাবে কাজ করছে, যা শিখতে ও বুঝতে সহায়তা করে, যা খুব গুরুত্বপূর্ণ আমাদের জন্য। এরপর আমরা জানবো যে ইফেক্টিভ মেমোরাইজেশন স্ট্র্যাটেজি, যে শিক্ষার্থীদের মনে রাখার জন্য কী কী কৌশল ব্যবহার করতে পারে। প্রথম রয়েছে চাঙ্কিং। চাঙ্কিং কি, যে কোনো বিষয়কে যখন আমি পড়াবো শিক্ষার্থীদের, তখন যদি সেটাকে ক্ষুদ্র ক্ষুদ্র অংশে বা ডিভাইডেড করে ভাগ করে আমি পড়ে দিই, তাহলে তাদের তাড়াতাড়ি মনে থাকবে। যেমন আমি যদি পড়াই শিক্ষার্থীদের যে ভারতের বিভিন্ন রাজ্যগুলি, তো শিক্ষার্থীরা 28টি 29টি রাজ্য বলতে পারছে না, বা অনেকগুলি রাজ্য একসাথে মনে রাখতে পারছে না। ফলস্বরূপ কী হবে, যে তারা মনে রাখতে পারছে না। তাহলে শিক্ষার্থীদের আমি বললাম যে আচ্ছা তোমরা বলো যে ভাগ করে দেবো 4 ভাগে, যে উত্তর ভারত
দক্ষিণ ভারত, পূর্ব ভারত, পশ্চিম ভারত। তো উত্তর ভারতের মধ্যে কী পড়েছে আমাদের? জম্মু কাশ্মীর, হিমালয়, উত্তরাখণ্ড। এছাড়া আমাদের হচ্ছে দক্ষিণ ভারত। দক্ষিণ ভারতের মধ্যে পড়েছে আমাদের যে কর্ণাটক, কেরল প্রভৃতি, তামিলনাড়ু। এছাড়া আমাদের যদি বলি পূর্ব ভারত, পূর্ব ভারত পড়েছে পশ্চিমবঙ্গ, উড়িষ্যা। এরপর হচ্ছে আমাদের পশ্চিম ভারত, যেমন গুজরাট পড়েছে, রাজস্থান পড়েছে প্রভৃতিগুলো। তাহলে শিক্ষার্থীদের মধ্যে কী হচ্ছে যে ছোটো ছোটো অংশে ভাগ করে দিল, উত্তর ভারত, দক্ষিণ ভারত, পূর্ব ভারত, পশ্চিম ভারত। তাদের মনে থাকে তাড়াতাড়ি বেশি করে, এভাবে তাদের মনে রাখবে দীর্ঘস্থায়ী। দ্বিতীয় হচ্ছে মেমোরি স্ট্র্যাটেজি। শিক্ষার্থীদের পড়ানোর সময় যদি আমি ফানি সেন্টেন্স তৈরি করে দিই বা তাদের মনে রাখার জন্য চেষ্টা করে দিই, তাহলে তাদের স্মৃতি কৌশল বৃদ্ধি পাবে। অর্থাৎ শিক্ষার্থীদের আমি পড়াচ্ছি ভূত, গুরুমণ্ডল, কেন্দ্রমণ্ডল, বা তাহলে শিক্ষার্থীদের মনে থাকবে কীভাবে যে ভূত, গুরুমণ্ডল, কেন্দ্রমণ্ডলের মধ্যে যে বিভিন্ন বিযুক্ত রেখাগুলি রয়েছে, যে কনরাড, মেহরবেসি, গুটেনবার্গ, রেপিত্তি ও লেওমান, সেগুলো যদি আমি একটি সূত্রের মাধ্যমে বা ফানি ওয়ার্ডের মাধ্যমে তাদের ভেঙে দিই, তাহলে তাদের মনে থাকবে দীর্ঘদিন ধরে। কীভাবে? যে কনরাডের ক, মেহরবেসির ম, গুটেনবার্গের গ, আর রেপিত্তির রোয়েগা, আর কনরাডের ক, আর লেমনের লে। তাহলে কী একটি সূত্র হচ্ছে কমরে গুলে। কীভাবে তাদের মনে থাকছে? ক দিয়ে কনরাড বিযুক্ত রেখা, ম দিয়ে মেহরবেসি, গ দিয়ে গুটেনবার্গ, রে দিয়ে রেপিত্তি প্রভৃতিভাবে তাদের মনে থাকছে। তাহলে তাদের মেমোরি স্টোরেজ, স্মৃতিশক্তিও বৃদ্ধি পাচ্ছে, দীর্ঘস্থায়ী মনেও থাকবে। এরপর হচ্ছে ভিজুয়ালাইজেশন। শিক্ষার্থীদের শুধু বই এনে পড়িয়ে দিলাম বা বলে দিলাম তথ্য, তাহলে তাদের মনে থাকবে। তাদের কী করতে হবে? কিছু কিছু জিনিস আমাদের দেখিয়ে দিতে হবে বিভিন্ন অডিও ভিডিওর মাধ্যমে। যেটা আমি বর্তমানে যে আমাদের আসাম, উত্তরাখণ্ডে যে দীর্ঘস্থায়ী বন্যা আছে কী কারণে, সেগুলি আমি যদি একটি তাদের দেখিয়ে দিই ভিডিও, তাহলে শিক্ষার্থীদের দীর্ঘস্থায়ী মনে থাকবে। এছাড়াও আমি যদি দেখিয়ে দিই যে আমাদের হিমালয়ের অংশটি আমাদের ধীরে ধীরে মরুভূমিতে পরিণত হবে, কী কারণে এটি সম্বন্ধে যদি ভিডিও দেখিয়ে দিই যে আফ্রিকার একটি মহাদেশের অংশ বিচ্ছিন্ন হয়ে আমাদের এই হিমালয় পর্বতে আছে জড়া লাগবে, যার কারণে আমাদের দক্ষিণ পশ্চিম মৌসুমে প্রবেশ করতে না পারায় কী হবে? আমাদের বৃষ্টিপাত না হওয়ার কারণে মরুভূমিতে ধীরে ধীরে পরিণত হবে, বা যে অংশটি আমাদের বরফে পরিণত রয়েছে সেটি আমাদের ধীরে ধীরে মরুভূমির সৃষ্টি হবে। এর যদি আমি একটি ভিডিওর সাহায্যে শিক্ষার্থীদের দেখি, তাহলে তাদের দীর্ঘস্থায়ী স্মৃতিতে থাকবে। এবার হচ্ছে এরা বলছেন যে শিক্ষার্থীরা কোনো নতুন তথ্য শিখছে, সেটি যদি তাদের আমাদের পুরনো তথ্য বা অর্জিত জ্ঞানের সাথে বিশ্লেষণ করে বিস্তারিতভাবে আলোচনা করে, তারা ভালোভাবে শিখতে হবে। যে তারা নতুন তথ্য শিখলো, যে গঙ্গা নদী পড়ানোর সাথে সাথে আমরা তাদের বলছি বেশিরভাগ নদীগুলি ধীরে ধীরে বড়ো শিল্প শহর গড়ে উঠেছে, তাদের এলাবোরেশন বা বিস্তারিত হলো। গঙ্গা নদী, তার সাথে বড়ো নদী মানে বড় বড় শহর, বড় বড় শিল্প কারখানা, সেগুলি সব নদীতে নেই, কিন্তু বড় বড় নদীগুলিতে তারা মনে রাখবে, বিস্তারিত আলোচনা করতে পারবে ও তাদের স্মৃতিতে দীর্ঘস্থায়ী হবে। এরপর হচ্ছে আমাদের রিপিটেশন অ্যান্ড রিভিউ। অর্থাৎ রিপিটেশন আর রিভিউটা কি আমাদের? যে এরপর হচ্ছে আমাদের রিপিটেশন অ্যান্ড রিভিউ। অর্থাৎ শিক্ষক মহাশয় কী করে, শুধু তাদের পড়িয়ে দিলেন তাহলে তাদের হবে না, তাহলে তাদের রিপিটেশন করতে হবে একটি জিনিস, যে ভারতের প্রধান প্রধান নদীগুলি। তাহলে শিক্ষার্থীরা বললো, তা মনে রাখতে পারলো না। কিন্তু যদি বারবার আমাদের রিপিটেশন করি একটি জিনিস, বা শিক্ষার্থীদের বলতে পারি কোনো কোনো সময় তারা কী কী ভুল করছে, কী কী ঠিক করছে, সেগুলো যদি আমি তাদের পর্যবেক্ষণ করে দিই বা তাদের আলোচনা করে দিই, তাহলে তাদের মনস্থায়ী দীর্ঘদিন ধরে মনে থাকবে। ভুল ধরে দিই, তাহলে তাদের দীর্ঘস্থায়ী মনে থাকবে ও সংরক্ষিত হবে। এরপর হচ্ছে আমাদের অ্যাসোসিয়েশন। যে অ্যাসোসিয়েশন কি? যে নতুন তথ্যের সাথে আমি যদি পুরানো তথ্যকে সংযুক্তকরণ করি, তাহলে তাদের দীর্ঘস্থায়ী মনে থাকবে। যে নতুন তথ্য, আমার পুরানো তথ্য কী রয়েছে, যে নতুন তথ্য আমাদের রয়েছে বর্তমানে মিজোরাম, গোয়া, ত্রিপুরা, এগুলো আমাদের কিন্তু 100% লিটারেসি রেট হয়েছে। এর আগে আমাদের কী ছিল? 100% লিটারেসি রেট কেরল স্টেট। সেটা যদি আমাদের নতুন তথ্য আমাদের এলো, যে কি মিজোরাম, এদিকে ত্রিপুরা, এগুলো আমাদের 100% লিটারেসি রেট। গোয়া, কিন্তু আগে ছিল আমাদের কেরল শুধুমাত্র। সেটির সাথে পুরনো তথ্যের সাথে নতুন তথ্য, নতুন তথ্যের সাথে পুরনো তথ্য আমি লিঙ্ক করে দিলাম, তাহলে কী হবে? তাদের দীর্ঘস্থায়ী মন থাকবে ও স্মৃতিতে দীর্ঘদিন ধরে স্থায়িত্ব হবে। এরপর হচ্ছে স্টোরি টেলিং। যে শিক্ষার্থীদের আমি শুধু পড়িয়ে দিলাম বা
বক্তৃতার মাধ্যমে পড়ে দিলাম বা টিচার্স সেন্ট্রিক অ্যাপ্রোচ পড়ে দিলাম, তাদের মনে থাকবে না। তাদের কিছু কিছু গল্পের মাধ্যমে পড়াতে হবে। যেমন বললাম, আচ্ছা বলো তো তোমরা বাঘ কে কে দেখেছো, তখন সব হাত তুললো বা বললো বাঘ আমরা দেখতে পাই, দেখেছি। তখন বললাম বাঘ আমরা সুন্দরবনে পাই। এছাড়া সুন্দরবনে আমরা কী পাই, যে সুন্দরী গাছ দেখতে পাই। তারপরে সব তারা কী হলো, তারা দুটো জিনিস শিখলো, সেখানকার জীবনযাত্রা সম্বন্ধেও জানতে পারছে, সেখানকার জীবনযাত্রা দুষ্কর প্রকৃতি, আতঙ্কের প্রকৃতি, সেখানে মানুষ বেশিরভাগ সময় ভয়ে ভয়ে থাকে। তারা জানলো বাঘ সুন্দরবনে পাওয়া যাচ্ছে, দ্বিতীয় জানলো সুন্দরী গাছ পাওয়া যাচ্ছে, কেওয়াগন বা লবণাক্ত উদ্ভিদ পাওয়া যাচ্ছে, তারা গল্পের মাধ্যমে জানলো। এছাড়া যদি আমি বলি যে গল্পের মাধ্যমে যে ভারতের সাতটি আমাদের মহাদেশে রয়েছে, এশিয়া, ইউরোপ, আফ্রিকা, সেটা যদি গল্পের মাধ্যমে বলে দিয়েছে এশিয়া, ইউরোপ, আফ্রিকা হাতে সাথে আমেরিকা দুই ভাই এবং অস্ট্রেলিয়া ক্ষুদ্র, আন্টার্কটিকা বরফের ছায়া। তাহলে গল্পের মাধ্যমে পড়লো বা রিদমের মাধ্যমে তাহলে তাদের দীর্ঘস্থায়ী মনে থাকবে এভাবে। এবার হচ্ছে অ্যাক্টিভ এঙ্গেজমেন্ট, অর্থাৎ শিক্ষার্থীদের শুধু শিক্ষার্থীদের পড়তে বা বুঝিয়ে দিলে হবে না, শিক্ষার্থীদের নিজে কিছু লিখতে দিতে হবে বা কিছু প্র্যাকটিকাম করতে দিতে হবে, কিছু প্র্যাকটিস করতে দিতে হবে, ডিসকাশন করতে হবে। তাহলে শিক্ষার্থীদের অ্যাক্টিভ এঙ্গেজমেন্ট হচ্ছে এবং শিখতেও পারো তাড়াতাড়ি। প্রতি শিক্ষার্থীদের আমি কিছু সায়েন্স প্রজেক্ট দিলাম করতে, যা আচ্ছা বলো তো যে অগ্নুৎপাত ভূমিকম্প আমাদের হচ্ছে সে সম্পর্কে তোমরা একটি মডেল বানিয়ে করে দিন। তাহলে কী হবে, তারা নিজের থেকে দেখছে যে কোনটি সুপ্ত আগ্নেয়গিরি, কোনটাই মৃত আগ্নেয়গিরি, সেগুলো পড়বে এবং নিজের হাতে কাজ করবে, তাই তারা জানতে পারবে, শিখতেও পারবে এবং অ্যাক্টিভ এঙ্গেজমেন্টের মধ্যে থাকবে। এরপর হচ্ছে ইউজিং রিইনফোর্সমেন্ট, যে রিইনফোর্সমেন্ট আমাদের ব্যবহার করতে উৎসাহন করতে হবে, সেটা পজিটিভ এবং নেগেটিভ দুটো রয়েছে। যে পজিটিভ রিইনফোর্সমেন্ট কীভাবে, ওদের শিক্ষার্থীদের আমি জিজ্ঞাসা করলাম বলো তো যে আমাদের নবীন ভঙ্গিল পর্বতমালাটির নাম কি, বললো হিমালয়। এবার বললো প্রাচীন ভঙ্গিল পর্বতমালাটির নাম কি, তখন বললো যে আরাবল্লী। তখন বললো বাহ তোমরা ঠিক বলেছো, ভালো পড়াশোনা করছো। তাহলে শিক্ষার্থীরা উৎসাহিত হবে আর পড়ায় আগ্রহ দেখাবে, দীর্ঘস্থায়ী তাদের মনে থাকবে। এবার হচ্ছে নেগেটিভ রিইনফোর্সমেন্ট, অর্থাৎ শিক্ষক মহাশয় শিক্ষার্থীদের পড়াচ্ছেন, শিক্ষার্থীরা একঘেয়েমি হয়ে গেছে এবং ভালো বোধ করছে না, তারা পড়তে চাইছে না। তখন শিক্ষক মহাশয় কী করবেন, তাদের বলবেন যে দেখো তোরা ভালোভাবে যদি পড়াশোনাটি করো বা এখন ক্লাসটি করো বা এই কাজগুলি করো, তাহলে তোমাদের পরবর্তী কাজ দেওয়া হবে না বা অ্যাসাইনমেন্ট দেওয়া হবে না। তাহলে তারা উৎসাহের সঙ্গে ক্লাসটিতে এঙ্গেজড হবে এবং কাজ করবে। এভাবে তাদের রিইনফোর্সমেন্টের মাধ্যমে আমি স্মৃতিশক্তি ধীরে ধীরে বৃদ্ধি করতে পারি। থ্যাংক ইউ।